নলকূপে উঠছে না পানি, কৃষি খাতে ব্যাপক প্রভাবের আশঙ্কা। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখতে পায় না বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র রুদ্ধ করতে খালেদা জিয়াকে বন্দী, অভিযোগ রিজভী। বান্দরবানের রোমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ এর 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত। আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারী গুলিতে 2 বাংলাদেশি নিহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল ফোর্স মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। তীব্র তাপপ্রবাহের জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। প্রাথমিকের ক্লাস চালু হলেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। তীব্র তাপদাহে পড়ছে প্রায় গোটা দেশ। এমন পরিস্থিতিতে সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে চলমান তাপদাহের মধ্যেই খুলে দেয়া হলো দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলবে নিয়মিত ক্লাস ও পরীক্ষা। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। গরমে যেন ক্ষুদে শিক্ষার্থীদের কষ্ট না হয় সেজন্য প্রাথমিকের ক্লাস শুরু হবে সকাল 8টা থেকে, চলবে বেলা 11:30 পর্যন্ত। 2 শিফটের বিদ্যালয়গুলোতে প্রথম শিফট চলবে 8টা থেকে বেলা 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট চলবে বেলা 10:45 থেকে 11:30 পর্যন্ত। দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে ফিরতে পেরে খুশি হলেও তীব্র গরমে পুনরায় স্কুল বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। এই অবস্থায় অধিকাংশ অভিভাবকেরাই সন্তানকে স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না। আমাদের বাচ্চারা তো পড়াশোনা পিছিয়ে গেছে। স্কুলের সময় সীমাটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে মনে হয় ভালো হয়। ঢাকার বাইরের অবস্থাও প্রায় একই। তীব্র তাপদাহের মধ্যেই খুলেছে রংপুরের সকল স্কুল কলেজ। দীর্ঘ 32 দিনের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। গরমে স্কুল কলেজ বন্ধ কিংবা মর্নিং শিফট করার দাবি শিক্ষার্থী এবং অভিভাবকদের। মর্নিং স্কুল দিলে ভালো হয়, মর্নিং স্কুল দিতে হবে, নতুবা স্কুল বন্ধ দিতে হবে। যেহেতু এই তাপমাত্রার মধ্যে বাচ্চারা স্কুলে গেলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধটা কিন্তু পুনরায় দেওয়া দরকার, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। সারা দেশের সাথে একযোগে বরিশালও খুলেছে স্কুল কলেজ। শিক্ষার্থীদের দাবি স্বাস্থ্য সুরক্ষায় সকল ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানগুলো। চিন্তিত যে একদিকে শিক্ষার ব্যবস্থা খুব খারাপ, এই জন্য আমি মনে করি যে স্কুলটা খোলা থাকুক। আমাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। আমাদের অধিদপ্তরের নির্দেশনা হলো প্রাথমিক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এরকমই থাকবে। রাকিব হাসান, মাই টিভি। চলমান তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা সহ 5 জেলায় শ্রেণী পাঠদান সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাতে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় 5 জেলার শিক্ষা প্রতিষ্ঠান সোমবার একদিন বন্ধ রাখার কথা বলা হয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 29 এপ্রিল বন্ধ থাকবে। তবে মর্নিংয়ে ক্লাস হওয়ায় খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়। এছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে শ্রেণী পাঠদান চালু রাখতে পারে বলে নির্দেশনায় জানানো হয়। স্কুল খুলেও তাপমাত্রা 42 ডিগ্রি হলে সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, চট্টগ্রামে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। সেখানে স্কুল বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে। ক্ষতি কাটিয়ে উঠলে আবারও মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান নওফেল। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। এটা
অঞ্চল ভেদে হোক। রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতিতে আরও ৭২ ঘন্টা বা ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ রোববার থেকে পরবর্তী ৭২ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার ৩ দিনের হিট অ্যালার্ট জারি করা হয়। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়। চলমান তাপপ্রবাহের জন্য থাকার জন্য আমরা কিন্তু আজকে আরো ৭২ ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছি। এটা আজকে থেকে আর পরবর্তী ৭২ ঘন্টা এটা অব্যাহত থাকবে। ৭২ ঘন্টার পরে তো পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে তাপপ্রবাহের তীব্রতা অনেকটা কমে আসবে, তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এখন যে অবস্থা আছে অতি তীব্র তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহ, সেটা অনেকটা প্রশমিত হবে ৭২ ঘন্টা পর। তীব্র দাবদাহ থেকে রিকশা চালকরা যাতে একটু প্রশান্তির ছায়া পায়, সেই লক্ষ্যে এখন থেকে ডিএনসিসি এলাকার ৩৫,০০০ রিকশা চালকদের বিনামূল্যে ছাতা, খাবার, স্যালাইন ও হাফ লিটার কন্টেনার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নগর ভবনের সামনে রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। তীব্র গরম থেকে নগরবাসীকে খানিকটা শীতল রাখতে কৃত্রিমভাবে বৃষ্টির পানি ছেটানোর পাশাপাশি এবার রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ কার্যক্রম শুরু করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের মেয়র সাহেব আমাদেরকে ছাতা দিবে, তার জন্য আমরা এখানে আসছি। অনেক রোদ লাগে, এটা একটু সেবা লাগলে আমাদের গাড়ি চালাইতে সুবিধা হয়। নগর ভবনের সামনে রিকশা চালকদের মাঝে একটি করে ছাতা ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত, পাকিস্তানের হাই কমিশনার ও ফিলিস্তিনের উপরাষ্ট্রদূত। ৩৫,০০০ রিকশাকে ১২টি করে স্যালাইন এবং ৩৫,০০০ রিকশাকে হাফ লিটারের বোতল আমরা দেওয়ার এই কার্যক্রম আজকের থেকে আমরা শুরু করলাম। গরমে রিকশা চালকদের মাঝে ছাতা সরবরাহ করতে দেশের বিত্তবানদের পাশাপাশি নগরবাসীকে বৃক্ষ রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান আতিকুল ইসলাম। আমি বিত্তবানদেরকে বলবো, এই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা দেখেছি এক একটি পার্কে ১ মাসের জন্য প্রায় ৩ লক্ষ টাকা করে খরচ হবে। যদি কেউ এগিয়ে আসেন, অনেক কোম্পানি এগিয়ে আসতে পারে, অনেক অফিস আদালতে এগিয়ে আসতে পারে। আগামী 2 মাসের মধ্যে ৪৭ জন মালি নিয়োগ করতে যাচ্ছি আমরা, কারণ গাছ লাগাতে অনেক সোজা, গাছ মেনটেনিং কিন্তু অনেক কঠিন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। তাপপ্রবাহে প্রাণীকুল অতিষ্ঠ। দেশ জুড়ে বইছে মৃদু থেকে অতি তীব্র ধরনের তাপপ্রবাহ। এরই মধ্যে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। শুকিয়ে গেছে নদী, নালা, খাল, বিল। রংপুরের বিভিন্ন এলাকায় টিউবওয়েল পানি উঠছে না, ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গরমের পাশাপাশি যোগ হয়েছে লোডশেডিং। পানির অভাবে সংখ্যা দেখা দিয়েছে কৃষকের চাষাবাদেও। প্রতিনিধি মাহমুদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিম। রংপুরে তীব্র তাপদাহের সাথে লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছে উত্তরের জনজীবন। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জেলার বেশিরভাগ টিউবওয়েলে মিলছে না পানি। এতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। অতিরিক্ত গরমে দুপুর গড়াতেই ফাঁকা হয়ে যাচ্ছে পথঘাট। গরম বাতাসে দুর্বিষহ জীবনযাপন করছে সাধারণ মানুষ। বাইরে বাইরে হওয়া যাচ্ছে না, প্রচন্ড রোদে কোনো লোকজন নাই, একদম বন্দরটা ফাঁকা হয়ে গেছে। প্রচন্ড তাপমাত্রা এবং সাথে গরম বাতাস। রাতের বেলা তো কারেন্ট প্রায় যায়, বিশেষভাবে শিক্ষার্থীরা স্কুল করে যাইতে পারতেছে না। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে সেচ সংকটে বোরো ধান উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে দুশ্চিন্তায় কৃষকরা। বোরো ধান ফুলতেছে, ফলার সময় যতটুকু পানি দেওয়ার প্রয়োজন সে পর্যাপ্ত পানি পাচ্ছি না আমরা বিদ্যুতের কারণে। কোনো কোনো সময় আসে 10 মিনিট থাকে চলে যায়। এই সময় আমাদের পানি পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। জিরোর বিদ্যুতের সমস্যার কারণে আমরা পানিটা সঠিকভাবে পাচ্ছি না। ফলন স্বাভাবিক রাখতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ধান ফসলের ক্ষেত্রে এই মুহূর্তে জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখতে হবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে একেবারে ব্লক পর্যায়ে আমরা সকলেই
একেবারে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। এই তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। SM হামিম, মাই টিভি। কোন চাপে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় নির্বাচনে এসেছিল তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে বিদেশি শক্তির কোনো প্রভাব ছিল না। বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা জানান। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে প্রথমেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় এক প্রশ্নের জবাবে নির্বাচনে আসা নিয়ে জাতীয় পার্টির বক্তব্যের পাল্টা প্রশ্ন ছড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। দেশের উন্নয়ন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে বনানীর সমাধিতে ঢল নামে সর্বস্তরের নেতাকর্মীদের। শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সত্যের পক্ষে যারা কথা উচ্চারণ করেন এবং বক্তব্য রাখেন তারা কারাগারে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে বিএনপির সমাবেশ পরবর্তী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে রুদ্ধ করার জন্যই বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। সাহেব আওয়ামী লীগ তলে তলে পিরিত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাগ লুট। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির 2 সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এই সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। দুপুরে বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এর আগে 22 এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। সেই সময় অস্ত্র, গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, 100 জেনারেল স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং এমন সংবাদ পেয়ে শনিবার বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জোবাইর রহমানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে 2 ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। নিহত 2 জনই বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। তাদের একজনের নাম বাবুল এবং অন্যজন ইউসুফ। নিহত বাবু কিছুদিন আগে ভার্জিনিয়া থেকে এসেছিলেন বাফেলোতে, তার বাড়ি কুমিল্লায়। অন্যদিকে বাংলাদেশ থেকে আসেন ইউসুফ, তার বাড়ি সিলেটের কানাইঘাটে। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, 100 জেনার স্ট্রিটে শনিবার দুপুর 12:30টায় 2 ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। 1 ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে।
পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রাখে। এ ঘটনায় অঞ্চলটিতে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়। জুবার রহমান, মাইটিভি নিউজ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন। ডিএমপি মিডিয়া সেন্টারে পেশাদার চোর চক্রের চুরির মূল হোতা মামুন সহ 5 জনকে গ্রেফতারের তথ্য জানিয়ে এই কথা বলেন তিনি। ডক্টর মহিদ জানান, তাদের কাছে থেকে 5টি আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড গুলি এবং অস্ত্র বিক্রির নগদ 1 লক্ষ টাকা উদ্ধার করা হয়। চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন, যার বিরুদ্ধে 22টি মামলা ছিল এবং তার মা সেও এই ধরনের চৌর্যবৃত্তির সহায়তাকারী হিসাবে এলাকায় পরিচিত। মামুন কিন্তু ওই এলাকাতে প্রথম যখন সে চুরির মামলায় ভেতরে যায়, গিয়ে সে বলা যায় ওখানকার যারা ব্যাড এলিমেন্ট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এবং পরবর্তীতে একটি গ্রুপ, এই চুরির জন্য একটি গ্রুপ তৈরি করে ফেলে। কিশোর গ্যাংয়ের আশ্রয় প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নবনিযুক্ত পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। কিশোর গ্যাং সমাজের বিস্ফোরা উল্লেখ করে তিনি বলেন, সমাজের সবাইকে নিয়ে তা উৎপাটন করতে হবে। উপজেলা নির্বাচনে সহিংসতা প্রতিরোধেও র্যাব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলেও জানান আরাফাত ইসলাম। আমিনা হিরার রিপোর্ট। সাথে ছিলেন আগামীতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পেয়ে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবনিযুক্ত আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এ সময় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের আশ্রয় প্রশ্রয়দাতাদের নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সকলের প্রচেষ্টায় অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর সদস্যকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আইনের হাতে আমরা তুলে দিয়েছি এবং এই তৎপরতা, আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা আপনারা আগের চাইতে অনেক বেগবান দেখেছেন। সো এটি চলমান থাকবে এবং এদেরকে যারা আশ্রয় প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা কিশোর গ্যাং এবং মাদককে আমরা রুট লেভেল থেকে অর্থাৎ সমূলে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। পরে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কুকিচিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। পাশাপাশি আসন্ন উপজেলা নির্বাচনে সহিংসতা এড়াতে র্যাবের প্রস্তুতির কথাও জানান কমান্ডার আরাফাত ইসলাম। যেটাকে ধামাচাপা দেওয়ার বা অন্য খাতে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, আমার মনে হয় আপনাদের এই অপরাধী গ্রেফতারের সাথে সাথে আপনারা এর পরিপূর্ণ প্রকাশটি পেয়ে যাবে। পূর্বের নির্বাচনগুলোর মতো এবারও আমরা আমাদের তৎপরতা সাদা পোশাকে এবং আমাদের যে পোশাকি টহল থাকবে সেগুলো থাকবে। নানা সহিংসতা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমিনা হিরা, মাইটিভি, ঢাকা। দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকা জেলা লিগ্যাল এইডের আয়োজনে এই উপলক্ষে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে র্যালি, মেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সারা দেশে অসহায় মানুষদের বিনামূল্যে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। আদালত প্রতিনিধি মোস্তফা কামালের রিপোর্ট। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ঢাকা জেলা লিগ্যাল এইডের এই আয়োজন। সকালে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে রায়শাবাজার মোড় হয়ে আবারও আদালত প্রাঙ্গণে এসে র্যালিটি শেষ হয়। আয়োজনের উদ্বোধন করেন ঢাকা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা আশা করছি এই র্যালির মাধ্যমে লিগ্যাল এইড সম্পর্কে যে সারা দেশের সচেতনতা মানুষের মধ্যে সেটা আমরা বৃদ্ধি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য আইনি সহায়তা প্রদান করেছেন। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন তাদের আইনি প্রতিকার বিনা খরচে পেতে পারেন। জাতীয় আইনগত সহায়তা দিবস অত্যন্ত স্বতঃস্ফূর্ত উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। আমরা গরিব দুঃখী অসহায় যারা রয়েছে তাদেরকে লিগ্যাল এইড সেবা প্রদান করার জন্য বদ্ধপরিকর। লিগ্যাল এইড হচ্ছে যারা অসচ্ছল, সহায় সম্পত্তি, যারা বিচার পাইতে অসক্ষম, তাদের ক্ষেত্রে সরকার এই আইন করে সহায়তা প্রদান করে। সাধারণ মানুষ যারা বিচার প্রার্থী
তারা বিনা পয়সায় বিচার ব্যবস্থার সহায়তা পাচ্ছেন। রেলি ও মেলা ছাড়াও আয়োজন করা হয় রক্তদান কর্মসূচি। সরকারের বিনামূল্যে যে বিচার সহায়তা দেওয়ার যে উদ্যোগ, এটা সাফল্যমণ্ডিত হোক। আইনগত সচেতনতা বাড়ানো, কিভাবে লিগেল পাওয়া যায় এগুলি উপস্থাপন করা। শুধু যে টাকা থাকলে বিচার পাওয়া যায় এমনটা নয়। ন্যায় বিচার পাওয়ার জন্য এই লিগেল এইডকে স্মার্ট থেকে স্মার্টে রূপান্তরিত করছে। পুরো আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন, বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 5-এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইডস অফিসার মোহাম্মদ সাইম খান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাওন ও মহানগর পিপি আবদুল্লাহ আবু। এছাড়াও ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস 2024 উপলক্ষে ঢাকা জেলা লিগ্যাল এইড কর্তৃক আয়োজিত আজকে মেলা এবং সকালে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে আইনগত সহায়তা দেয় এই সংস্থাটি। প্রতি বছরের ন্যায় এই দিবসটি পালন করবেন এই প্রত্যাশা সকলের। আদালত প্রাঙ্গণ থেকে মোস্তফা কামাল, মাই টিভি, ঢাকা। গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন। সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে থেকে পুরস্কার বুঝে নেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নীলু। এই সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশিদ সনি। এই বছর 12 খাতের 29 প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। জানাবো প্রবাসের সংবাদ। ফ্রান্সে জনপ্রিয় বাংলা স্যাটেলাইট চ্যানেল মাই টিভির 15তম জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী প্যারিসের একটি অভিজাত বাংলাদেশি রেস্টুরেন্টে এই উপলক্ষে ছিল নানা আয়োজন। মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পালের সভাপতিত্বে এবং সাংবাদিক সাবুল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, এনার্জি পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, রং বেরঙের সম্পাদক আফরোজা আক্তার পারভিন, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলম, সাধারণ সম্পাদক শুভব্রত শুভ, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য ফাতেমা খাতুন মরিয়ম, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি শাহিন আরমান চৌধুরী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন, মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলাম সহ অন্যান্যরা। পরে কেক কাটা এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুঃসহ গরমের মধ্যে খুলল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র দাবদাহের কারণে ঢাকা সহ 5 জেলায় প্রাথমিক ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আগামীকাল। সারা দেশে আবারও 3 দিনের হিট অ্যালার্জি জারি। তীব্র দাবদাহে প্রাণষ্ঠাগত প্রাণীকুলের নলকূপে উঠছে না পানি, কৃষি খাতে ব্যাপক প্রভাবের আশঙ্কা। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখতে পায় না বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্র রোধ করতে খালেদা জিয়াকে বন্দী, অভিযোগ বিজেপি। বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত, আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল ফোর্স মোতায়েন। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের সকল অনুষ্ঠান পেতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার